দিন পর্যন্ত আপনারা কর্মক্লান্ত মানুষ, একেবারেই ক্লান্ত। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে এমপি মুক্তি শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে যে প্রতিনিধি দলকে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলো, আমরা কিন্তু সেখানে দিতে চাইনি, কারণ আমরা বুঝেছিলাম যে আমাদেরকে ডেকে নিয়ে আবার কোনো প্রশাসন করা হতে পারে। সেই উপলব্ধি থেকেই জাতীয় গণপ্রত্যাশী জোটের সদস্য সচিব সহ আমাদের নেতৃবৃন্দ আমরা কিন্তু এইটা উপলব্ধি করি। আমরা এর আগেও আমাদেরকে আহ্বান জানানোর পরে আমরা সেখানে যাইনি। আজকে এমপি মুক্তি শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটেরকে বারবার অনুরোধ জানানোর পরে আজকে আমরা যখন সেখানে উপস্থিত হলাম, আমরা কি দেখতে পেলাম? আমাদেরকে সেখানে নিয়ে গিয়ে তারা তাদের জায়গায় অনড়ি রয়েছে। তারা এমন একটি বিষয়, যেভাবে তারা 1000 টাকা থেকে 500 টাকা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছিল, জারি করে আমাদেরকে কষ্ট দিয়েছিল, হৃদয়ে রক্তক্ষরণ করেছিল, আমাদেরকে অপমান করেছিল। এবারে ঠিক আরো একটি তাদের সেরকম একটি উদ্যোগ, আমাদেরকে 5% দেওয়ার পরিকল্পনা তারা গ্রহণ করেছিল। আমি বলতে চাই, আমার তখনই বারবার মনে হয়েছিল কতটা নিষ্ঠুর হলে তারা এই ধরনের সিদ্ধান্ত, এই ধরনের চিন্তা তাদের আসতে পারে। যারা এই সিদ্ধান্ত নিতে চেয়েছিল তারা কি চিন্তা করলো না আমরা কত পার্সেন্ট বাড়ি ভাড়া পাই, আমরা নিজেরা কত পার্সেন্ট বাড়ি ভাড়া গ্রহণ করি, আর আমাদের মতো একজন শিক্ষকদেরকে আজকে কিভাবে আমরা 5% দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি। আমি আপনাদেরকে বলতে চাই, আমি ধিক্কার জানাই তাদেরকে, আমরা ধিক্কার জানাই তাদেরকে। তারা আজকে শিক্ষকদেরকে 5% দেওয়ার প্রস্তাব দেয়। আপনারা বলুন, এই প্রস্তাব কি আমরা গ্রহণ করতে পারি? এই প্রস্তাব আমরা সম্মতি জানাতে পারি? আমাদের এমপি মুক্তি শিক্ষা জাতীয় গণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে তার মুখের উপরে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এইরকম 5% দর থেকে এই ধরনের প্রস্তাব আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। আমরা বলতে চাই, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, আমাদের জাতীয় গণপ্রত্যাশী জোটের সদস্য সচিব আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ধৈর্য সহকারে আমাদের জোটের পক্ষ থেকে তার বক্তব্য শুনব। সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমাদের দাবি আদায়ে আমরা কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আপনি জানতে আপনি বসেন সরাসরি কর্মসূচি ঘোষণা করবেন। সাংবাদিক সহযোগিতাবৃন্দ, আমরা আপনাদেরকে জানিয়েছিলাম বিকাল 5টায় আমরা ব্রিফ করব আমাদের পরবর্তী কর্মসূচি এবং যে কর্মসূচিটি আমরা স্থগিত করেছি এই ব্যাপারে। আমরা এখান থেকে বের হয়ে জোটের নেতৃবৃন্দ রুদ্ধদ্বার বৈঠক করেছি। পুরোটা সময় আমাদের মিটিংয়ে কেটেছে। ওখান থেকে মিটিং শেষ করে নামাজ উনি আমাদের ব্রিফিং দেখার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। এনসিপির পক্ষ থেকে শিক্ষা সেলের নেতৃবৃন্দ আমাদের এখানে আসবেন, তারা কথা বলবেন। আমরা যেহেতু ওনারা প্রথম থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, আমরা ওনাদের কথাগুলো শুনবো। শোনার পরে আমরা যখন দেখেছি ফেসিবাদী আমলের মতো আমাদের উপদেষ্টা খুদ নিজেই
আমাদের এই আন্দোলনকে পাঞ্চাল করার ষড়যন্ত্রে নিজে লিপ্ত হয়ে পড়েছেন। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমার কাছে মনে হচ্ছে তার কার্যক্রমে বিগত সময়ে দীপুমণি এবং নৌফেল যেই পথে হেঁটেছেন ঠিক একই পথে আপনার সাহেব হাঁটা শুরু করেছে। আন্দোলন করছে কারা? আমরা করছি, তাই কিনা? যদি কথা আপনি অবসরপ্রাপ্ত শিক্ষক নেতার সাথে আগে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন আমরা ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, আমাদের ন্যায্য অধিকার আদায় করে পুজোর মালা গলায় নিয়ে সন্তান তুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা আগে শুনেছি, আমার মিডিয়ার ভাইরা যদি চান আমি আপনাদেরকে ছবি সরবরাহ করব, আমরা মাঠে আন্দোলন করি, আপনি আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কথা বলবেন, আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানের পথ বের হবে। কিন্তু যখন উনি আলোচনায় বসেছেন, তিনি ছাগল এখানে সব পড়ে আছি, তার কোনো টেনশন নাই। আমার কাছে ছবি আছে, মন্ত্রণালয়ের ব্রিফিং এ থাকার কথা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, ঠিক কিনা? প্রিয় ভাইরা, পরিষ্কার ছবি আছে। সেলিম ভুঁইয়া কোন শিক্ষক না, এটা শিক্ষকদের আন্দোলন। জাকির কোন শিক্ষক না, এটা শিক্ষকদের আন্দোলন। জাকির কেন প্রেস ব্রিফিং এ আপনার পিছনে দাঁড়িয়েছিল, এই জবাব আপনি না দিলে আপনার একদফা পদত্যাগের আন্দোলন। আপনারা লক্ষ্য করেছেন আমাদের প্রিয় শান্ত ভাই ফয়সাল মাহমুদ শান্ত ভাই, উনি আমাদের আলোচনা ব্যর্থ হওয়ার কথা শুনে আমরা দেখাতে চাই, ছবি আপনাদেরকে সবাইকে হয়তো আপনারা দেখবেন না, আপনারা চাইলে আপনাদেরকে মিডিয়ার ভাইদেরকে আমি সরবরাহ করতে পারবো। উপদেষ্টা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা উপদেষ্টা আপনাকে বলে দিতে চাই, আজকে রাতের মধ্যে ব্রিফ করে আপনাকে এটার উত্তর দিতে হবে, না হলে আপনাকে বলে দিতে চাই সিদ্দিক গেছে যেই পথে আপনার যাবে সেই পথে। ভাই আমার চেয়ারম্যান মহোদয়, যিনি
যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, আমি তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। আপনার এই অবসরপ্রাপ্ত দুই শিক্ষক নেতা উল্টা পাল্টা বুঝিয়ে আপনার মহাসচিব সহ জনাব রিজভী সাহেব সহ তাদেরকে ভুলভাল বুঝিয়ে সারা বাংলাদেশে 6 লাখ শিক্ষক কর্মচারী পরিবারকে ইতিমধ্যে বিএনপির বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে। জনাব তারেক রহমান, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, আপনি বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের মণি। আমি আপনাকে অনুরোধ করতে চাই, 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে শিক্ষক পরিবার ব্যালটের মাধ্যমে আমি আবার বলছি বাংলাদেশের আপসীন নেত্রী 2001 সালে 4 দলীয় জোটের প্যানেলে ব্রাহ্মণবাড়িয়া সদর এমপির সাথে বিভিন্ন এলাকায় আপনার নামে স্লোগান দিয়েছি। এমপির নির্বাচনী সভায় বক্তব্য দিয়ে আমরা যারা আপনাকে পছন্দ করি, আপনার দলকে কিন্তু আমরা আপনাকে সাপোর্ট দিতে পারবো না। আপনি যারা বর্তমানে শিক্ষকতা করে তাদেরকে আপনি নেতৃত্বে আসনে বসান, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু দালাল অবসরপ্রাপ্তদেরকে বসিয়ে রাখলে 6 লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে জবাব দিবে। আমি আমার কথা আর বলবো না। আমরা আমি এতদিন তাদের বিপক্ষে কোনো প্রতিক্রিয়া দেই নাই, একটি কথা বলি নাই, কিন্তু তারা এখন দেখছি প্রকাশ্যে এই আন্দোলনকে ভিতর। আপনারা এখানে জনসমুদ্র লক্ষাধিক শিক্ষক এখানে আপনারা বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমরা কি কারো কাছে একটি পয়সা চেয়েছি? আমরা জোটের নেতৃবৃন্দ নিজেদের পকেটের টাকা দিয়ে দৈনিক 1800 টাকা মাইক ভাড়া দেয়, এর বাইরে আমাদের কোনো খরচ নাই। আমার শিক্ষকরা নিজের টাকা দিয়ে তারা এই শহীদ মিনারে আসে, রুটি খেয়ে কলা খেয়ে না খেয়ে সারাদিন তারা কাটায় দেয়। টুকুই খাওয়া, অর্ধেকটা কলা খেয়েছি, এটা আমাদেরও না, অন্য একজন আয়োজন করে দিচ্ছে এক পিসকে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ধন্যবাদ জানাই স্যারকে, আমরা খাই নাই। আমি জানি এইটা শুধু আমার না, আমার অনেক শিক্ষক এখানে, হাজার হাজার শিক্ষক দুপুরে না খেয়ে এখানে দাঁড়িয়ে আছে। সুতরাং এই শিক্ষকদের ব্যাপারে যদি আপনি বিভ্রান্তিমূলক তথ্য ছড়ান, আগামী নির্বাচনে তাদের কাছে এমন কোন তথ্য থাকে সন্ধ্যার মধ্যে আপনারা প্রকাশ করুন এবং আমাদের সকলকে গ্রেফতার করে আইন অনুযায়ী আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে এই বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে সেলিম ভুঁইয়া জাকিরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। সহযোগিতা বৃন্দ
দেন। শান্তভাইয়ের সাথে যারা এসেছেন ওনাদের বক্তব্য শুনবো। স্যার কর্মসূচি দেন, কর্মসূচি দেন, কর্মসূচি আছে, দ্রুত দেন। না না একটু শুনতে হবে, কর্মসূচি দিয়ে বলেন, কর্মসূচি দিয়ে বলেন। একজন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় ফয়সাল মাহমুদ শান্ত ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষক, 9 লক্ষ শিক্ষক পরিবার দিয়ে আমরা বিবেচনা করতে চাই না। মিডিয়ার ভাইরা এখানে আছেন, আপনারা জানেন এই শিক্ষক সমাবেশে এমন এমন শিক্ষক এসেছে যার কাছে আপনারা পড়েছেন। অনেক শিক্ষক এসেছে, আমার সাথে যোগাযোগ হয়নি, এখানে এসে আমাকে পেয়ে আমাকে বলেছেন আমি তোমার অমুক বিদ্যালয়ের শিক্ষক। এরকম গোয়েন্দা সংস্থার ভাইয়েরা আছেন, মিডিয়ার ভাইয়েরা আছেন, বিভিন্ন পেশাজীবী জায়গার মানুষরা আছেন। প্রত্যেকের কোনো না কোনো ফরমেশনে যেই শিক্ষকরা শিক্ষাদানকারী আপনাদেরকে মানুষ করেছে, সারা বাংলাদেশে কোটি কোটি পরিবারের সাথে সম্পৃক্ত সরাসরি 6 লক্ষ শিক্ষকের সাথে আজকে রাষ্ট্র যেই তালবাহানা করেছে সেই তালবাহানা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। প্রিয় ভাইরা, এই আন্দোলনের শুরু থেকে আপনাদের বিষয়গুলো নিয়ে আমরা যেভাবে সচেতন ছিলাম, আজকে এমন একটা অবস্থা হয়েছে, আজকে শিক্ষকরা বলেছে যে তারা এখন পর্যন্ত দুপুরের খাবার খায়নি। সারা রাত এই শিক্ষকদের বিষয়গুলো নিয়ে বিভিন্ন মহলে আমরা আলাপ আলোচনা, এনসিপি নেতৃবৃন্দ এখন পর্যন্ত খেতে পারি নাই। কারণ আমাদের কাছে মনে হয়েছে যেই শিক্ষকরা আমাদেরকে মানুষ করেছে, যেই শিক্ষকরা এখানে না খেয়ে অসুস্থ হচ্ছেন, নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছেন, আমরা তাদেরকে রেখে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম আমরা করতে পারি না। এখানে আপনার কর্মসূচি আগামীকালকে এবং এই আন্দোলন যদি সফল না হয় এই কর্মসূচি আরো লম্বা থেকে লম্বা হবে। এই জন্য আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অস্থির হওয়ার কিছু নাই। আমাদের এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন, আমাদের এই দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের রক্ত, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে এসেছি দুইটা বিষয়ে স্পষ্ট প্রতিক্রিয়া জানাতে। একটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে যেই ধরনের ব্যবহার এই শিক্ষক আন্দোলনকারী শিক্ষকদের সাথে করেছেন সেটার সুস্পষ্ট একটা প্রতিক্রিয়া। এর আদেশে পুলিশ দিয়ে প্রেস ক্লাবের সামনে আঘাত করা হয়েছে। আপনারা দেখেছেন এই শহীদ মিনার থেকে শিক্ষকরা অসুস্থ হয়ে হাসপাতালে উত্তরা যেতে হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস দেখেন নাই, সেটা হচ্ছে যিনি এই সরকারের শিক্ষা উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি এই শিক্ষকদের সাথে শহীদ মিনারে এসেছেন কিনা। আপনারা একটা জিনিস দেখেন নাই, তিনি এই শিক্ষকদেরকে নিয়ে তার মধ্যে যে তৎপরতা, তিনি যখন মিডিয়াতে কথা বলেছেন তার মধ্যে যদি কোনো অস্থিরতা, এইটাই জাতি দেখে নাই। মনে হয়েছে রাষ্ট্র খুব স্বাভাবিক নিয়মে চলছে, কোথাও কোনো সংকট নাই। এই শিক্ষকরা তো ভদ্রলোক, নয়তো যেই পরিমাণে শিক্ষক ঢাকা শহরে এসেছে এবং রাষ্ট্র তাদের সাথে যেইভাবে দুর্ব্যবহার করেছে, চাইলে এই সরকারের মস্তক এই শিক্ষকরা ভেঙে দিতে পারত। কিন্তু কোন ধরনের ভাব পেশার পরিবর্তন হয় না। এই ধরনের অবহেলা, এই ধরনের অপমান, এই ধরনের অবমাননা জাতি হিসাবে মেনে নেওয়া সম্ভব না। দ্বিতীয়ত, আমরা দেখেছি 3 দিন পর্যন্ত একটা সুস্থ মানুষ, আপনারা সবাই মিডিয়ায় কাজ করেন, সারা দেশে ঘোরেন, আপনারা জানেন একটা সুস্থ মানুষ 1 ঘন্টা শহীদ মিনারে দাঁড়িয়ে থাকা সম্ভব না। 3 দিন পর্যন্ত তারা এখানে এক কাপড়ে, 5 দিন পর্যন্ত তারা এক কাপড়ে ঘামে ভিজে সেই কাপড় শুকিয়েছে। এই তো নিজেদের জায়গা থেকে এই সমস্যার সমাধানের জন্য ন্যূনতম এগিয়ে আসার কোন ধরনের কোন আগ্রহ আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমরা দেখতে পাই নাই। সকল বিবেচনায় আমরা মনে করছি বর্তমান যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তিনি সম্পূর্ণরূপে জনমানুষের শিক্ষকের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা বলতে চাই, একটা গুঞ্জন আলাপ আসছে এই নির্বাচন বানচাল করার জন্য নাকি শিক্ষকরা রাস্তায় এসে আন্দোলন করেছেন। আমি বলতে চাই হ্যাঁ,
এই আন্দোলনের মধ্য দিয়ে একটা পক্ষ স্থিতিশীল করার জন্য এই শিক্ষকদের সাথে সমঝোতার কোন রাস্তা তারা ওপেন করছেন না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সবগুলো বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আমরা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই সরকারের ভিতরে থাকা যে এস্টাবলিশমেন্ট, সে এস্টাবলিশমেন্ট চায় শিক্ষক এবং সরকার মুখোমুখি দাঁড় করিয়ে আগামীর রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, সরকারের কাছে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা যদি রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে চান তাহলে শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করেন। আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা প্রতিক্রিয়া জানাতে চাই, আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একটি শিক্ষক সংগঠন, আমরা তাদের ব্যাপারে একটু বলতে চাই, আমি নাম ধরে বলতে চাই, বিএনপির। আমি প্রণব ভূঁইয়া কিংবা বিএনপির কারণ আমি বিষোদ্গার করার জন্য আসি নাই, কারণ শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করার সময় এটা না, শিক্ষকদেরকে জিম্মি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করার সময় এটা না। সেইটা অন্তত জাতীয় নাগরিক পার্টি এই রাষ্ট্রে করতে দিবে না। আমরা দেখেছি, আমরা বিএনপিকে বলতে চাই, গত 15 থেকে 16 বছর আপনারা যেই পরিমাণে নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, বিএনপি পন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হয় নাই, বিএনপি পন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান ভবন পায় নাই। আমরা মনে করেছি 15 থেকে 16 বছরের নিপীড়ন দেওয়া যায় না। 5 আগস্ট পরবর্তীতে এবং এমন শিক্ষক নেতা উঠে আসবেন যিনি শুধুমাত্র তার কমিটমেন্টের প্রতি সৎ থাকবেন এবং যিনি নিজে শিক্ষকতায় পেশায় থাকবেন। তার জন্য তার পারিবারিক লিগাসির দরকার নাই, তার জন্য তার হাজার কোটি টাকার ফান্ডের দরকার নাই। এই হাজার হাজার শিক্ষকরা মাথায় তুলে তাকে নেতা বানাবেন। আপনারা আপনাদের রাজনীতি ঠিক করার চেষ্টা করেন। আমরা এখানে বিএনপি কিংবা কোন রাজনৈতিক দলের সাথে সাংঘর্ষিক মুখোমুখি অবস্থান নিতে আসি নাই। আমরা বলতে চাই, রাষ্ট্রের প্রয়োজনে, শিক্ষকের প্রয়োজনে সকল রাজনৈতিক দল এসে আমরা শিক্ষকের পাশে দাঁড়াই। আমার কথা হচ্ছে, তারা বলছেন এখানে এই শিক্ষকের আন্দোলনে নাকি বিএনপি সরকার ক্ষমতায় আসলে তারা নাকি 45% বাড়ি ভাড়া দিবেন, তারা নাকি চাকরিকরণ করে দিবেন। আমি ভুয়া বলতে চাই না, কিন্তু এই রাষ্ট্র তো সিদ্ধান্ত নেয় রে যে বিএনপি ক্ষমতায় আসছেই সিদ্ধান্ত রাষ্ট্র নিয়েছে। তার মানে আমি মেনে নিচ্ছি বিএনপি আসলে সব বাস্তবায়ন হবে, কিন্তু বিএনপি যদি না আসে তাহলে শিক্ষকরা কই যাবে? এই জন্য বিএনপিও যদি শিক্ষকদের পক্ষে দাঁড়াতে চায়, বিএনপি তাকে আগে 20% বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা বাধা প্রদান কেন করছেন? আমরা খবর পেয়েছি আপনারা উপদেষ্টার কাছে গিয়ে, মন্ত্রণালয়ে গিয়ে আপনারা এমন কিছু চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন যেন এখন এই দাবি বাস্তবায়ন না হয়। আমরা বলতে চাই, আমরা স্পষ্টত বলতে চাই, আপনারা এই ধরনের রাজনীতি আপনারা করিয়েন না। আপনারা শিক্ষক সমাজে প্রত্যাখ্যিত হবেন। আপনাদের এই শিক্ষক সমাজ আপনারা এমন কোনো ব্যবস্থা করবেন না যেন শিক্ষকরা মুখোমুখি দাঁড়ায়। আমি সর্বশেষ বলতে চাই, এই সরকার দলের একটি অংশের দুটি করে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত হবে। এই শিক্ষকরা রক্ত দিতে জানে, এই শিক্ষকরা রক্ত দিবে এবং আগামীর বাংলাদেশে আমরা এই শিক্ষক চাই। আমরা আপনাদের সাথে আছি। আপনারা রাষ্ট্রে কোন প্রকার বিশৃঙ্খলা তৈরি করে যারা আপনাদেরকে বানচাল করতে চায় তাদেরকে সুযোগ করে দিবেন না। এই জন্য আপনাদের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে আপনাদের আমরা ইতিমধ্যে কর্মসূচি দেন। বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে অনুরোধ এসেছে, যারা আমাদেরকে সরাসরি সহযোগিতা করছেন বিভিন্ন ভাবে। তারা বলেছেন এই যমুনার দিকে পদের আপনার কর্মসূচি, এটা যদি আপনারা করেন বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে এবং এখানে সুযোগ সন্ধানীরা, ষড়যন্ত্রকারীরা ঢুকে এই আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাইতে পারে। ওনারা অনুরোধ করেছেন যে আপনারা এই কর্মসূচিটা আপাতত স্থগিত করেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, সরকারকে চাপ প্রয়োগ করার চেষ্টা করছি যাতে সরকার আপনাদের দাবি মানতে বাধ্য হয়। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা নেতৃবৃন্দ আলোচনা করে আজকের মতো
আজকের জন্য এই যমুনা অভিমুখে কর্মসূচিটা আমরা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি এবং আগামীকালকে আমাদের আরেকটি নতুন কর্মসূচি আমরা ঘোষণা করছি। সেটি হচ্ছে আমাদের 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি আগামীকাল দুপুর 2টা থেকে আমরা অনশন শুরু করবো ইনশাআল্লাহ। এরপরেও যদি সরকারের বুঝোদায় না হয় আমরা আমার অনশনে যাব। এরপরেও যদি আমাদের প্রতি সরকারের কোনো দয়া না হয় আমার অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। আমাদের লাশ, আমাদের দেহ এখান থেকে জীবিত যাবে না, আমাদের লাশ এখান থেকে যাবে, কিন্তু অধিকারের প্রশ্নে কোনো আপোষ আমরা করব না। ভাইয়ের আমার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে সুশৃঙ্খলভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে আজকের মতো আমাদের প্রতিষ্ঠান শুক্র শনি তো আমাদের এমনি বন্ধ, কিন্তু রবিবার থেকে লাগাতার কর্মবিরতি, পরীক্ষা সব বন্ধ থাকবে। সকল শ্রেণী কার্যক্রম দাবি না পাওয়া পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে যাব না।